কক্সবাজারের রামুর ঈদগড়ের গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ সময় 2 জন অস্ত্র তৈরির কারিগর সহ 4 জনকে আটক করা হয়। বুধবার 13 ডিসেম্বর ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের সগিরাকাটা তোলাতুলি পাহাড়ে এই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে র্যাবের অভিযান টের পেয়ে কারখানাটির মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিরুল হক পালিয়ে যায়। র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তোলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে 2 জন এবং বসত বাড়ি থেকে 2 জনকে আটক করা হয়। কক্সবাজার জেলার রামু থানার ঈদগড়স্থ তুলাতুলি নামক একটা জায়গা, যেখানে একটা গহীন পাহাড়ে একটা অস্ত্রের কারখানার আমরা সন্ধান পেয়েছিলাম। যে আপনারা জানেন, দেখেছেন যে কি রিমোট এরিয়া ছিল এটা, এবং সেখানে আমরা 4 জন সহ বিপুল পরিমাণ অস্ত্র এবং অ্যামুনিশন সহকারে এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহকারে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আপনারা জানেন যে আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদীয় নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের র্যাব সদর দপ্তর থেকেও একটা নির্দেশনা আছে যে সারা দেশব্যাপী যে দেশি বিদেশি বা লোকাল যে অস্ত্র যেগুলো আছে তার বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এটা চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের যে দায়িত্বপূর্ণ এরিয়া আছে সেখানে যে লিস্টেড যে আমাদের কাছে যে তালিকা রয়েছে, যারা এই ধরনের ইতিপূর্বে যারা এই অস্ত্র ব্যবসার সাথে অস্ত্র নিয়ে যারা চলাফেরা করতো, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত, তাদেরকে আমরা ছায়া তদন্তের মধ্যে রাখি এবং তারই ধারাবাহিকতায় এছাড়াও আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা এই এলাকারই এই ঈদগড়ের পানিশা ঘোড়া নামক স্থানেও আমরা একটা অভিযান পরিচালনা করি, যেখান থেকে আমরা 3টা অস্ত্র ধরতে সক্ষম হই কয়েকজন অস্ত্র ব্যবসায়ী সহকারে। এবং ওদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই এলাকায় কিছু অস্ত্র তৈরির কারখানা আছে। সেই ধারাবাহিকতা আমাদের ছায়া তদন্ত চলমান থাকে, আমরা নজরদারি করতে থাকি এবং আমাদের র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা তারাও আমাদের এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছিল এবং তারাও মনিটরিংয়ের মধ্যে রেখেছিল। আমরা সেই প্রেক্ষিতে আমরা গতকাল জানতে পারি যে জাফর নামক একজন আমরা ধৃত যাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, তার কাছে কিছু অস্ত্রের ডিমান্ড আসে। মূলত সে একজন ডিলার, সে একসময় কারিগর ছিল, নিজে অস্ত্র বানাতো। তার কাছে প্রায় 6টা অস্ত্রের একজন ডিমান্ড করে এবং আরেকজন আছে মাইনুদ্দিন, যে এখানের পল্লী চিকিৎসক, তার কাছেও 2টা অস্ত্র ডিমান্ড করে। এই ডিমান্ড করার প্রেক্ষাপটে তারা এখানের যে মনিরুল হক, তার হলো একটা অস্ত্র কারখানা আছে। সে অনেক আগে থেকেই, এটা হলো তার পৈতৃক, তার দাদাও নাকি এই ব্যবসার সাথে জড়িত ছিল, তার দাদা, তার বাবা, তারা এইভাবে করে অস্ত্র করতো। সেই সূত্র ধরেই এই তার পুরো পরিবার, এরা 4 ভাইয়ের মধ্যে একজন বর্তমানে বিদেশে আছে এবং বাকি 3 জন। একজন হচ্ছে মনিরুল হক, যিনি বড় ভাই, 4ই মূলত এই কারখানাটা, এবং ওখানে কাজ করে তার ছোট ভাই শাহাবুদ্দিন, এবং আরেকজন আছে আজমির। এই আজিম মূলত হচ্ছে বিভিন্ন ডিলার, এখানে বিভিন্ন সিন্ডিকেট আছে, আপনারা জানেন, বর্ডার কেন্দ্রিক গরু ব্যবসায়ী, এখানে আমাদের রোহিঙ্গা ক্যাম্প আছে, এই সিন্ডিকেটের যারা। তারপর আপনারা জানেন যে চকরিয়া পেকুয়াতে মৎস্য ঘেরকে কেন্দ্র করেও এখানে বিভিন্ন গ্রুপ আছে, অস্ত্রধারী সন্ত্রাসী আছে। তাদের কাছে মূলত এরা এই অস্ত্রগুলা বানানোর পরে এই অস্ত্রগুলা তারা বিতরণ করত। আমরা এখানে প্রথমে জাফরকে ধরতে সক্ষম হই, যেহেতু জাফরের ইনফরমেশনটা আমরা পাই। জাফরকে করার পরে জাফরকে নিয়ে আমরা এই আস্তানাটায়, যে তার যে কারখানাটা, এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো হেঁটে, একবার গহীন পাহাড়ে, আপনারাও দেখেছেন, আপনাদের সাথে ছিলেন, 1.5 ঘন্টার মতো হেঁটে, খুবই রাফ পথ ছিল, উঁচু পাহাড় ছিল, সেখান থেকে আমরা এই কারখানাটা অনুসন্ধান লাভ করি এবং সেখান থেকে আমরা 2 জনকে ওখান থেকে ধরতে সক্ষম হই এবং 2 জনের সাথে প্রায় 10টা অস্ত্র, তারা কিছু অস্ত্র ফুললি কমপ্লিটেড তৈরি করা হয়েছে, কিছু অস্ত্র তৈরি করার জন্য প্রক্রিয়াধীন ছিল, এবং অস্ত্র তৈরির যে বিভিন্ন সরঞ্জামাদি, বিভিন্ন কি বলবো, এটা মেশিনাদি, এগুলা সেখানে আমরা পাই, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে। সো আমরা আমাদের এই যে নির্বাচন পর্যন্ত বা নির্বাচনের পরে আমাদের অভিযান চলমান থাকবে
আমাদের এদের কাছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তিবর্গের নাম পেয়েছি, কারা এই অস্ত্রগুলা নিচ্ছে, কারা এই ব্যবসার সাথে জড়িত, এবং আমাদের কাছে আরও সন্ধান রয়েছে যে এখানে হয়তো আরও দু একটা কারখানা থাকতে পারে। আমাদের অনুসন্ধান চলমান থাকবে। আপনারা জানেন যে এই বছরেই আমরা প্রায় 135টার অধিক অস্ত্র, দেশি বিদেশি অস্ত্র আমরা র্যাব 15 কর্তৃক আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং 45 কেজি বিস্ফোরক এবং প্রায় 6 শতাধিক অ্যামুনিশন আমরা এই র্যাব 15 এই বছরে অদ্যাবধি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সো আমাদের এই অভিযান চলমান থাকবে ইনশাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমরা একেবারে এই সন্ত্রাসীদের নির্মূল করতে সক্ষম হই। এই মনিরুল হক, এটা ওর পৈতৃক সূত্র ধরেই এই বিজনেসের সাথে সে জড়িত, এবং তারা মোটামুটি এক্সপার্ট। এখানে যে আজম যে ছিল, জাফর, তারপরে শাহাবুদ্দিন, এরা হচ্ছে মেইন কারিগর। এরা এখানে অস্ত্রগুলো বানাতো। মনিরুল হক নিজেও একজন দক্ষ কারিগর। সে মূলত এই যে সরঞ্জামাদি বিভিন্ন চিটাগাং এবং কক্সবাজার থেকে আপনারা এখানে ডিসপ্লেতে আছে, এইগুলা কিছু হাফ ডান করে নিয়ে আসতো, এবং মূলত এই আস্তানাতে বসে তারা এগুলা তৈরি করতো। এগুলা যে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক তা না, নির্বাচন কেন্দ্রিক তাদের ডিমান্ডটা বেড়েছে। এক একজন 6টা করে, কেউ 2টা করে, কেউ 4টা করে, এরকম আমাদের কাছে ইনফরমেশন রয়েছে যেরকম তাদের কাছে ডিমান্ড করেছে, সে লক্ষ্যেই তারা এই অস্ত্রগুলো তৈরি করছিল। এছাড়াও জানেন যে এই এলাকাটা আপনার যেহেতু বর্ডার কেন্দ্রিক, এখানে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অনেক সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, আরসার মতো সন্ত্রাসী গোষ্ঠী, নবী হোসেনের রয়েছে। তো এখানে অস্ত্রের ডিমান্ডটাও বেশি। সো এটা বিভিন্ন গোষ্ঠী কর্তৃক তাদের কাছে ডিমান্ড করা হয়, এবং এই ডিমান্ডের জাফর এবং মাইনুদ্দিন ছিল বিভিন্ন ডিলার, এদের কাছে ডিমান্ড করতো, এবং এরা জানাতো হলো এই মনিরুল হক, শাহাবুদ্দিনদেরকে তারা তৈরি করে এরা মূলত সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিত। অপহরণের সাথে বিভিন্ন গোষ্ঠী যারা আছে, বিভিন্ন দল যারা রয়েছে, তারা লোকাল অস্ত্রগুলাই ব্যবহার করে। সো এই অস্ত্রগুলো এদের কাছ থেকে, আমি তো অলরেডি বলেছি যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, এখানে যে শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার গ্রুপ তা না, এখানে এরা আরসার রোহিঙ্গা ক্যাম্পে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, আপনাদের এখানে গরুর চুরির সিন্ডিকেটের সাথে যে রয়েছে, বা মাছের ঘের কেন্দ্রিক যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, বিভিন্ন জনের কাছ থেকে তারা ডিমান্ড পাওয়ার পরেই তারা তৈরি করে এগুলা মূলত সাপ্লাই করে। এবং একটা জিনিস এখানে উল্লেখ্য যে তারা এখানে এক একটা অস্ত্র আপনার 25 থেকে 50 হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে, সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি অনুযায়ী। পল্লী চিকিৎসক, যিনি পল্লী চিকিৎসার অন্তরালে, তিনি মূলত যে যারা এই যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, যে সিন্ডিকেটগুলো রয়েছে, তার কাছে এসে ডিমান্ডটা করত। ডিমান্ড করার পরে সে মনিরুল হককে জানাতো যে এরকম 4টা বা 5টা বা 2টা এরকম অস্ত্রের ডিমান্ড রয়েছে। মূলত সে হচ্ছে মিডিয়ার মাধ্যমে কাজ করতো বিভিন্ন গোষ্ঠীর সাথে, সন্ত্রাসী গোষ্ঠীর সাথে। মূলত সে হচ্ছে আপনি বলতে পারেন যে সে মেইন একটা মিডিয়া ম্যান সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে যার কমিউনিকেশন রয়েছে। আমরা তো নির্মূলের জন্য, নির্মূলের লক্ষ্যেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি, এবং আমি অলরেডি বলেছি এ বছরেই আমরা 135টির মতো অস্ত্র, দেশি এবং বিদেশি অস্ত্র উদ্ধার করতে পেরেছি, হিউজ অ্যামাউন্টের। এবং আমরা বেশ কয়েকটা, শুধু যে এইটাই যে অস্ত্রের কারখানা, এর আগেও আমাদের র্যাব 15 কর্তৃক অস্ত্রের কারখানা আমরা আরও এখানে পেয়েছি, টেকনা, ফুকিয়া, বেইস, মহেশখালীতে। এবং আপনারা জানেন যে এই এরিয়াটি একটু যেখানে পাহাড় রয়েছে, গহীন জঙ্গল রয়েছে, সো এই এলাকাটায় এদের একটা ভালো অভয়ারণ্য এবং আশ্রয়স্থল। সো এই জায়গাটাকে কেন্দ্র করে তারা মূলত এই অপরাধগুলো করে থাকে। তো আমাদের অভিযান চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা নির্মূল করতে পারি। আমরা ভাই গতকাল 3টা থেকে শুরু হয়েছে, প্রসেস তো আরও আগে থেকে চলমান ছিল। আমরা আসতে যদি বলেন যে মূলত আমরা 3টা থেকেই মূলত আমাদের মেইন অভিযানটা শুরু হয়েছে। প্রথমে আমরা জাফরকে ধরার পরে জাফরকে নিয়ে আমরা, যেহেতু সে আস্তানাটা চিনতো, তাকে নিয়ে আমরা আস্তানায় যাই, এবং যেখানে আপনাদের সাংবাদিক ভাইয়েরা অনেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। প্রতিবন্ধকতা তো অবশ্যই ভাই, এটা একটা খুব রাফ টেরেন। আপনার এখানে পাহাড় আছে, এখানে ঝিরি রয়েছে, এখানে অনেক পানি ছিল, আমাদের মোটামুটি কোমর সমান পানি ছিল, তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখানে পাহাড়ি এলাকা, ইভেন আমাদেরকে জাফর যে নিয়ে গিয়েছে সেও তার পথটা হারিয়ে ফেলেছিল। আমরা 2-3টা পাহাড়কে সে সঠিকভাবে আমাদেরকে দেখাতে পারেনি যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি, এবং সাংবাদিক ভাইরা যারা গিয়েছেন তারাও দেখেছেন, এবং আপনি চিন্তা করতে পারবেন না এমন একটা জায়গা তারা সিলেক্ট করেছে এই জায়গাটা তাদের কারখানার জন্য। অবশ্যই এটা একটা কষ্টসাধ্য অপারেশন ছিল, বাট আমি বলবো যে এটা একটা ভালো অপারেশন ছিল।
আমরা চেষ্টা করে যাচ্ছি। এভাবে বললাম যে আলোর মুখ এখন কখন সম্পূর্ণ নির্মূল করা যাবে সেটা তো আমি বলতে পারবো না। এটার জন্য আপনাদেরও সহযোগিতা দরকার। আমি সবসময় বলি, আপনারা সংবাদকর্মীরা, আপনারাও অনেক তথ্য জানেন, অনেক ইনফরমেশন জানেন, এবং আপনাদেরও যদি কোনো ইনফরমেশন থাকে আমাদেরকে সহযোগিতা করেন। আপনাদের মাধ্যমে এই কক্সবাজারবাসীকেও আমি জানাতে চাই, এরকম যদি এখানে অনেকেই জানে যে কারা কারা এটার সাথে সংশ্লিষ্ট, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, ইনফরমেশন দেন, অবশ্যই এটা নির্মূল করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এবং এক সময় ইনশাআল্লাহ এই কক্সবাজার একটা পর্যটন নগরী, এটা এই সন্ত্রাস নির্মূল হবে।